নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি মন ছুঁয়ে যাওয়া ছোট গল্প। গল্পের নাম ঘড়ি। শুনতে থাকুন আজকের গল্প ঘড়ি। অফিসে বেরোবার আগে স্ত্রীর সঙ্গে বেশ একচোট ঝগড়া হয়ে গেল অসিতের। বলবার মধ্যে মেয়েকে কেবল বলেছে, মিন্টু, অন্যদের বাড়ি থেকে দেখে আয় তো কটা বাজলো। সুপ্রীতি অমনি বলে উঠল, না, পারবে না যেতে। সময় নেই, অসময় নেই, দিনের মধ্যে 15 বার পরের বাড়িতে ঘড়ি দেখতে পাঠানো, লোককে বিরক্ত করে মারা। নিজেদের ঘড়িটা কি আর আনতে হবে না? অসিত বলল, সরোজ নিজেও তো ঘড়িটা দিয়ে যেতে পারত, তাকে তুমি তো ডেকে সারাতে দিয়েছ ঘড়িটা। সুপ্রীতি বলল, সারাতে দিয়েছি বলে তো আর দান করে দিইনি। তার যদি দিয়ে যাওয়ার সময় না হয়, তুমি নিজেই না হয় গিয়ে নিয়ে আসতে, তাতেই বা কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। অসিত বলল, দেখো, দিনরাত কটকট করো না। আমার ঘড়ি আমি যেদিন পারবো আনবো, তা নিয়ে তোমারই বা অত মাথা ব্যথা কিসের? সুপ্রীতি শ্লেষ স্বরে বলল, হ্যাঁ, তা তো ঠিকই, তবু যদি নিজের রোজগারের টাকায় কেনা হতো জিনিসটা, সংসারে নিজের পয়সায় কোন জিনিসটাই বা তুমি 7 বছরের মধ্যে করতে পেরেছ? তা যদি করতে, তাহলে আলাদা দরদ থাকতো, চোখের উপর জিনিসগুলি এমন করে নষ্ট হয়ে যেত না। নেওয়ার সময় তো গরিব মানুষের ঘাড়ে চড়ে আদায় করে নিয়েছ, এখন আর কিছুতেই ভ্রুক্ষেপ নেই। থাকে লক্ষ্মী, যায় বালাই। এমন খোঁটা সুপ্রীতি প্রায়ই দেয়। সংসারের সব আসবাবই সে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে, অসিত নিজের হাতে কিছুই করেনি। বেশ, তা যদি মনে করো তাহলে তাই বলে অসিত তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। অফিসের বেলা হয়ে গেছে। অন্যদিন দুজনের মেজাজ যখন ভালো থাকে, এমন ঝগড়া করতে করতে বেরোয় না অসিত। ধীরে সুস্থে খেয়ে উঠে তক্তপোষের এক কোণে পা ঝুলিয়ে বসে স্ত্রীর হাতের পানটি চিবুতে চিবুতে অসিত হেসে স্ত্রীকে দু একটা সোহাগ আর ঠাট্টা তামাশার কথা বলে। তারপর সারাদিনের মতো বিদায় নেয়। কিন্তু আজকের দিনটা একেবারে অন্য মূর্তি নিয়ে দেখা দিয়েছে। মেজাজটা আরো খারাপ হয়ে গেল অসিতের। ষষ্ঠীতলার মোড়ে এসে দাঁড়াতে না দাঁড়াতেই মাসটা ছেড়ে দিল। অসিত হাত বাড়িয়েও গাড়িটাকে 1 সেকেন্ডের জন্য থামাতে পারল না। আজ নির্ঘাত লেট হবে। অ্যাটেন্ডেন্স নিয়ে নতুন ম্যানেজার বড় বেশি কড়াকড়ি শুরু করেছে। নিশ্চয়ই কথা শুনতে হবে তার কাছে। খানিকটা আশঙ্কা, খানিকটা বিরক্তিতে মনটা ভরে উঠল অসিতের। ঘড়িটা কাছে থাকলে আর এত অসুবিধে হয় না, ঠিক সময় মতো বেরোনো যায়। সুপ্রীতি সত্যি বলেছে, ঘড়িটা আনিয়ে নেওয়াই উচিত ছিল। কিন্তু সরোজই বা কি ধরনের মানুষ? ঘড়িটাও নিজেই খরচ করে নিয়ে গেল, আর দেওয়ার সময় দিয়ে যেতে পারে না। দায়িত্ব বলে কোনো বস্তু যদি থাকে সরোজের। লোকটি চিরকালই ওই রকম। পুরনো বন্ধুর ওপর ভারী রাগ হলো অসিতের। রাগের মাত্রাটা বেড়ে গেল অফিসে লেট হয়ে। দ্বিতীয় বাসটাও যাত্রী বোঝাই হয়ে এসেছে। তবু অনেক কষ্টে তার হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে অসিত অফিসে পৌঁছল। দেওয়াল ঘড়িতে 10টা 15। হাজিরা খাতা চলে গেছে ম্যানেজারের ঘরে। কাটা দরজা ঠেলে ঘাড় নিচু করে সেখানে ঢুকতেই ম্যানেজার বললেন, কি ব্যাপার মিস্টার ব্যানার্জি? অসিত বলল, স্যার, ঘড়িটা কাছে না থাকায় বড্ড অসুবিধা হচ্ছে। ম্যানেজার বললেন, কেন, কি হয়েছে আপনার ঘড়ির? অসিত বলল, এক বন্ধুকে সারাতে দিয়েছিলাম, এখনো ফেরত পাইনি। ম্যানেজার বললেন, দেখুন, কাজ সুইজারল্যান্ডে পাঠিয়ে দিলেন কিনা তিনি। আর এমন দেরি করবেন না,
বলেই ম্যানেজার সামনের ফাইলটায় মন দিলেন। অসিতের পক্ষে এইটুকু তিরস্কারই যথেষ্ট। সিটে এসে গম্ভীর মুখে বসল অসিত। কাজের ফাঁকে ফাঁকে কথাটা তার মনে পড়তে লাগলো। বড় দায়িত্বহীন লোক এই সরোজ, ওকে নিয়ে আর পারবার জো নেই। মাস 2 হয়ে গেল, এর মধ্যে সে ঘড়িটা ফেরত দিয়ে যেতে পারল না। অবশ্য নেওয়ার সময় কেবল সরোজই গরজ করে নেয়নি, সুপ্রীতিও গরজ করেই দিয়েছিল। চলতে চলতে একদিন ঘড়িটা বন্ধ হয়ে গেল। খানিক্ষণ ঝাঁকুনি দিয়েও তাকে চালাতে না পেরে নিঃশব্দে দেরাজের মধ্যে চালান করে দিল অসিত। সেই থেকে সুপ্রীতি প্রায় রোজই তাগিদ দেয়, কি গো, ঘড়িটা দেরাজের মধ্যে পড়ে থাকবে নাকি, সারিয়ে আনো। অসিত বলে, আনবো আনবো। সুপ্রীতি বলে, তুমি আর এনেছো। এসব ব্যাপারে স্বামীর ওপর তেমন ভরসা নেই সুপ্রীতির। কেনাকাটা, সারানো, মেরামতের ব্যাপারে অসিত বড় কুঁড়ে। অনেক খুঁচিয়ে খুঁচিয়ে তবে তাকে দিয়ে কাজ করানো যায়। হারমোনিয়ামটা 3 মাস ধরে ভেঙে পড়েছিল ঘরে। অসিতকে দিয়ে সুপ্রীতি কিছুতেই সেটা সারিয়ে আনতে পারেনি। শরণ নিয়েছে ওর বন্ধু সরোজের। চায়ের কাপ সামনে ধরে হেসে বলেছে, সরোজ বাবু, আমার একটি কাজ করে দিতে হবে, আপনার বন্ধুকে দিয়ে তো কিছুই হলো না। বলে বিকল হারমোনিয়ামটির একটা গতি করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। এসব ব্যাপারে সরোজ এক পায়ে খাড়া। সেই দিনই রিক্সা করে নিয়ে গেছে হারমোনিয়াম, সারিয়ে এনে দিয়েছে 1 সপ্তাহের মধ্যে। সুপ্রীতি স্বামীকে বলে, ভারী করিতকর্মা পুরুষ, অনেক গুণ আছে সরোজবাবুর। অসিত হেসে জবাব দেয়, কেবল গুণ কেন, রূপই বা কম কিসের? আসল পক্ষপাতটা সেই জন্যেই। শরৎ অসিতেরই সমবয়সী, দুজনের বয়স 25-33-এর মধ্যেই। কিন্তু বয়সের মিল থাকলে কি হবে, অসিতের সঙ্গে আকৃতি প্রকৃতির তেমন মিল নেই সরোজের। বেশ লম্বা তোহারা গড়ন, গায়ের রং ফর্সা, চওড়া কপাল, টানা টানা নাক চোখ। ওর সঙ্গে তুলনা করলে কালো আর খানিকটা বেটে অসিতকে কুরূপী বলতে হয়। তাই সরোজের উপর পক্ষপাতের কথা তুলে স্ত্রীকে মাঝে মাঝে ঠাট্টা করে অসিত। প্রকৃতির দিক থেকেও সরোজ একটু আলাদা, ভারী স্ফূর্তিবাজ, চালাক চতুর, চটপটে। অসিতের মতো এমন মুখ গম্ভীর করে থাকবার লোক সে নয়। তাই স্বামীর এই বন্ধুটিকে ভারী পছন্দ করে সুপ্রীতি। খাটাতে ভালোবাসে, ফরমাইশ করে, নানা রকম কাজকর্ম করিয়ে নেয়। শরৎ সেদিন বেড়াতে এলে দেরাজ থেকে সুপ্রীতি ঘড়িটা বের করে তার হাতে তুলে দিয়েছিল। দেখুন তো, দেখুন তো দেখি কি হলো ঘড়িটা। বন্ধুর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করেছিল সরোজ, কি হয়েছে তোমার ঘড়ির? অসিত বলেছিল, হবে আবার কি, মাঝে মাঝে চলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। সরোজ একটু হেসে বলেছিল, ঠিক একেবারে আমার সংসারের মতো। বন্ধুর হাসির ধরন দেখে দুঃখ হয়েছিল অসিতের। সরোজের অবস্থা ভালো নয়। একটা স্টেশনারি স্টোরসে সেলসম্যানের কাজ করত। মাইনে আর ভাতা বাড়াবার দাবিতে একবার জোট পাকিয়েছিল মালিকের বিরুদ্ধে। মালিক সহ্য করেনি। মাস কয়েকের মধ্যেই বেশিরভাগ কর্মচারীকে ছাঁটাই করে গোটা দল শুদ্ধই বদলে ফেলেছেন। সরোজের চাকরি গিয়েছিল প্রথম দফায়। তারপর থেকে সে আর চাকরিতে ঢোকেনি। বলেছে ব্যবসা করবে, বাণিজ্যে বসতে লক্ষ্মী। কিন্তু প্রবচনটা সরোজের বেলায় মোটেই ফলে উঠল না। লক্ষ্মী তার ঘরে ঢোকা তো দূরের কথা, দৌড়ও মারালেন না। অল্প স্বল্প পুঁজিপাটা যা ছিল, বছর ঘুরতে না ঘুরতে নিঃশেষ হল। সরোজ এখন দশকর্মা, বাধা ধরা কাজকর্ম কিছুই নেই। যা পায় তাই করে, অনেক সময় কিছু না করেও থাকতে হয়। বন্ধুর খেদোক্তি শুনে সহানুভূতি সুরে অসিত বলেছিল, তোমাকে বললাম তো একটা চাকরি বাকরির চেষ্টা করতে। সরোজ তেমনই হেসে বলেছিল, খেপেছ? এতদিন ছাড়া থেকে আর কি গোয়ালে ঢুকতে মন যায়?
তারপর রিস্টওয়াচটার ডালা খুলে সুখ্যাতি সূক্ষ্ম কলকবজাগুলির পরীক্ষায় মন দিয়েছিল সরোজ। একটু পরে মুখ তুলে বলেছিল, না ভাই, আমার বিদ্যায় কুলোবে না, মনে হয় হেয়ার স্প্রিংটাই জখম হয়েছে। অসিত বলেছিল, তা হতে পারে, মাঝে মাঝে আমার মেয়েও ঘড়িতে দম দেয় কিনা, ঘড়ির উপর তার ভারী লোভ। 6 বছরের মিন্টু শান্ত মেয়ের মতোই বাপের পাশে দাঁড়িয়েছিল। বাপের ব্যঙ্গোক্তি বুঝতে তার দেরি হলো না, সে ছুটে মার আড়ালে গিয়ে লুকোলো। সুপ্রীতি মেয়ের বব করা চুলের মধ্যে আঙুল বুলোতে বুলোতে বলল, বা কেবল মেয়ের দোষ দিলে কি হবে, ওর নিজেরই যেন যত্ন আছে জিনিসপত্রের উপর। সময় মতো চাবিও তো পড়ে না, সব দিন নষ্ট হবে না ঘড়ি। কদিন ধরে বলছি ঘড়িটা সারিয়ে আনো, তা কানেও তুলছেন না। অসিত বলল, সাধে কি আর তুলি নে, পকেটের কথা ভেবেই কালা হয়ে থাকতে হয়, বুঝলে সরোজ। এই তো গত বছরেও তো 10 টাকা দিয়ে অয়েল করিয়েছি। এতদিন গরিবের ঘোড়া রোগের কথাই শুনে এসেছি, ঘড়ি রোগটাও গরিবের পক্ষে কম মারাত্মক নয় ভাই। শ্বশুর মশাই তো দিয়েই খালাস, এখন এই হাতি পোষেকে। বলে স্ত্রীর দিকে আর চোখে তাকিয়ে মুখ টিপে একটু হেসেছিল অসিত। সুপ্রীতি দেখতে একটু পুষ্টাঙ্গী, কিন্তু ফর্সা রঙের সঙ্গে তা মানিয়ে গেছে। মোটামুটি সুন্দরী বলা যায় সুপ্রীতিকে। সরোজের দিকে তাকিয়ে সুপ্রীতি মুখ ভার করে বলেছিল, শুনলেন আপনার বন্ধুর কথা? সরোজ হেসে বলেছিল, আপনাকে বলেনি, ঘড়িটাকে বলেছে। আচ্ছা, এটা রইল আমার কাছে। অসিত, আমার কাছে রইল, আমি সস্তায় ভালো দোকান দেখে সারিয়ে দেব। বাজে দোকানে দিলে কাজও খারাপ করে, তাছাড়া চুরিও যায়। সুপ্রীতি বিস্মিত হয়ে বলেছিল, উমা, কি আবার চুরি যাবে? সরোজ তার দিকে তাকিয়ে হেসে বলেছিল, যা চুরি যাবার জিনিস, জুয়েল। লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিয়েছিল সুপ্রীতি। তারপর ফের একটু বাদে বলেছিল, দরকার নেই সেসব বাজে দোকানে দিয়ে, আপনার জানাশুনো দোকান থেকে ঘড়িটা সারিয়ে দিন সরোজবাবু, নইলে আপনার বন্ধু ওটাকে দেরাজে ফেলেই রাখবেন। সরোজ নিজের মণিবন্ধে অচল ঘড়িটা পড়তে পড়তে বলেছিল, আচ্ছা। সে আজ 2 মাস হয়ে গেল, এর মধ্যে ঘড়িটা সরোজ আর ফিরিয়ে দিয়ে যায়নি। 2-1খানা পোস্টকার্ডও ছাড়া হয়েছে, কিন্তু কোনো সাড়া নেই সরোজের। আচ্ছা, বেহুশ লোক তো, মার্চেন্ট অফিসের কিরানির পক্ষে একদিনও ঘড়ি না হলে চলে? সুপ্রীতি প্রায় রোজই তাগিদ দিচ্ছিল, আচ্ছা তুমি কি গো, জিনিসটা তো তোমার, গরজ তো তোমার। সরোজবাবুর যদি সময় না হয়ে থাকে, তুমি নিজেই গিয়ে না হয় নিয়ে এসো। মেলেঘাটা থেকে বালি উত্তরপাড়া, সে তো আর 9 মাস 6 মাসের পথ নয়। শনিবার দুটোই ছুটি হয়ে গেল অফিস। অসিত ঠিক করলো যেমন করেই হোক আজই গিয়ে খোঁজ নিয়ে আসবে ঘড়ির, আর গাফিলতি করবে না। অফিস থেকে বেরিয়ে পড়ল অসিত। প্রথমেই ভাবল এখনই বাড়ি চলে যাবে, কিন্তু সরোজের মতো ভবঘুরে লোক কি আর এখন দুপুরবেলায় বাড়িতে চুপচাপ বসে আছে? তার চেয়ে একবার বিজয়া কেবিনে খোঁজ নিয়ে গেলে পারে। নিউ বড়বাজার স্ট্রিটের এই চায়ের দোকানটির মালিক কালীপদ রায়, সরোজ আর অসিতের কমন ফ্রেন্ড। তার ওখানে বিনা পয়সায় চা খেতে আর আড্ডা দিতে প্রায়ই আসে সরোজ। অসিত ঘুরে ঘুরে সেই দোকানে গিয়ে হাজির হলো। কাউন্টারের পিছনে বিরস মুখে বসে আছে কালীপদ। দোকানে খদ্দেরের সংখ্যা কম। অসিত বলল, কি খবর কালীপদ? কালীপদর খবর ভালো নয়, দোকান ভালো চলছে না। তার উপর সেদিন নিতাই নামে একটা বয় ড্রয়ার ভেঙে 37 টাকা 13 আনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কালীপদ বলল, আর বলো না, দুনিয়ায় কাউকে বিশ্বাস করবার জো নেই, বুঝলে অসিত? অসিত
সহানুভূতি জানিয়ে বলল, আমাদের সরোজ দাসের খবর কি? শিগগির এসেছিল এখানে? কালীপদ বলল, ওই আর একজন, যা ধার নিয়েছে তা তো আর দিলই না। আবার সপ্তাহখানেক আগে আমার দামি কলমটা সারিয়ে দেবে বলে নিয়ে গেছে তো গেছেই। তা ওই কলমের আশা আমি ছেড়েই দিয়েছি অসিত। অসিতের প্রাণটা চমকে উঠল। বলল, কেন? কেন আবার? আজকাল ওই সবই তো করছে। তোমার কাছ থেকেও কিছু নিয়েছে নাকি? বসো, চা খাও। অসিত বসলো না। না ভাই, কাল এসে চা খাবো, আর জরুরি কাজ আছে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে যাওয়া যায়, তাতে কিছু খরচ কম পড়ে, কিন্তু কে জানে গাড়ি এখন আছে কি নেই। অসিত সে চেষ্টা করল না। বাসের 2 সেকশনে 6 ঘন্টা করে পয়সা ব্যয় করে পুরো 1 ঘন্টা পর হাজির হলো সরোজের উত্তরপাড়ার বাসায়। সদর রাস্তার উপরে নয়, সরু একটা কানা গলির মধ্যে সরোজের বাসা। পুরনো নোনা ধরা একতলা বাড়ি। দরজার কড়াটায় জোরে জোরে নাড়া দিল অসিত। কে? কে? কালো রোগা একটি বউ এসে দরজা খুলে দিল। একটু যেন থমকে গেল প্রথমটায়। তারপর জীর্ণ আধময়লা শাড়ির আধখানা আঁচল মাথায় তুলে দিতে দিতে একটু হেসে বলল, ও আপনি? আসুন আসুন আসুন, ভিতরে আসুন। অসিত বলল, সরোজ আছে? নির্মলা বলল, একটু বাদেই আসবে, ঘরে আসুন না। ঘরের ভিতরে ঢুকলো অসিত। ছোট ঘরের প্রায় 12 আনি জুড়ে একখানা তক্তপোষ পাতা, একধারে গুটোনো বিছানা। মাদুটা পেতে দিতে দিতে বলল, বসুন। তারপর সব ভালো তো? সুপ্রীতি ভালো আছেন? অসিত সংক্ষেপে বলল, হঠাৎ কোত্থেকে বছর 5 একটি ছেলে ছুটে এসে অসিতের প্রায় কোলের কাছেই দাঁড়ালো। তারপর বলল, আজ কি এনেছো কাকা বাবু? লজেন্স নাকি বিস্কুট? এর আগে যতবার এসেছে বন্ধুর এই সুন্দর ছেলেটির জন্য পকেট ভরে লজেন্স বিস্কুট নিয়ে এসেছে অসিত, কিন্তু আজ মনের সে অবস্থা ছিল না। অসিত কিছু জবাব দেবার আগে নির্মলা ছেলেকে ধমকে বলে উঠল, ছি ছি, কি হ্যাংলাই তুই হয়েছিস আবুল? রোজই লোকে তোর জন্য বিস্কুট লজেন্স নিয়ে আসবে নাকি? কেন, ওসব জিনিস কি তুই কোনোদিনও খাস নে? আবুল ঠোঁট ফুলিয়ে বলল, কই খাই, কিছুই তো কিনে দাও না। জানো কাকা বাবু, কিচ্ছু কিনে দেয় না আমাকে। নিজে শিশি ভরে ওষুধ খায়, আমাকে তাও দেয় না। হাসি চেপে নির্মলা ফের ধমক দিল, যত পাকা পাকা কথা ছেলে, যাও খেলা করো গিয়ে। আবুল আর কোনো কথা না বলে ঘরের কোণে নিজের খেলার জায়গায় চলে গেল। বসবার চাটাই, ভাঙা স্লেট আর ছেঁড়া বইয়ের পিচবোর্ডের মলার দিয়ে সেখানে সে নতুন ঘর তুলেছে। সে ঘর বারবার ভেঙে পড়ছে, তবু তার তোলবার বিরাম নেই। নির্মলা সেদিক থেকে চোখ ফিরিয়ে স্বামীর বন্ধুর দিকে তাকালো। বসুন, চা করি। অসিত বলল, না না, চায়ের দরকার নেই, সরোজ আসুক, তারপর বরং চা খাবো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। নির্মলা একটু হাসতে চেষ্টা করে বলল, করুন না। অসিত বলল, সারিয়ে দেবে বলে সরোজ আমার ঘড়িটা নিয়ে এসেছিল, আর ফেরত দিয়ে এলো না তো? ঘড়ি কি আজও সারানো হয়নি? নির্মলা বলল, তা তো জানি না ঠাকুরপো, আমি তো সেই ঘড়ি দেখিনি। এই আত্মীয় সম্বোধনে রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল অসিতের। মনে মনে বলল, তুমি সব জানো, জেনে শুনেও ন্যাকা সাজছ। খানিক বাদেই সরোজ এসে উপস্থিত হলো। ওর চেহারাটা আরো খারাপ হয়ে গেছে। চুয়াল জাগা মুখ, নাড়ি জমেছে 2 দিনের।
গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি। সরোজকে দেখে মনে হলো সেও যেন একটু চমকে গেছে। একটু হেসে বলল, তুমি যে পথ ভুলে নাকি? অসিত বলল, কি করব, তুমি তো আর কোনো খোঁজ খবর নিলে না, চিঠি দিলেও জবাব দাও না। আচ্ছা লোক হয়েছ একজন। সরোজ হেসে বলল, কি করব বলো, হাতের কাছে পোস্টকার্ড থাকে না, যখন পোস্ট অফিসের কাজ দিয়ে যাই তখন আবার পয়সা থাকে না পকেটে। অসিত আর বেশি ভূমিকা না করেই বলল, তারপর আমার ঘড়িটার কি করলে, হয়েছে সারানো? সরোজ একটু চুপ করে থেকে বলল, না ভাই, রেগুলেট করানোর জন্য এখনো দোকানেই পড়ে রয়েছে। অসিত বলল, ঢের রেগুলেট করা হয়েছে, আর দরকার নেই, আর দরকার নেই আমার, ঘড়িটা এবার আমায় দিয়ে দাও। সরোজ বলল, আচ্ছা দেব, 2-4 দিনের মধ্যেই দিয়ে আসবো ঘড়ি। অসিত বলল, ফের 2-4 দিন? না, আজই চলো। কোন দোকানে দিয়েছো ঘড়ি আমি দেখতে চাই। এতদিন লাগে একটা ঘড়ি সারাতে? সরোজ কৈফিয়তে সুরে বলল, আমি খোঁজ নিতে পারিনি ভাই, বড় ঝামেলায় ছিলাম কি না। হাবুলের মাকে হাসপাতালে দিতে হয়েছিল, ও নিজেও তো যেতে যেতে ফিরে এসেছে, অনেক খরচপত্র হয়ে গেছে। বন্ধুর দুরবস্থার কথায় অসিতের মন ভিজল না, তিক্ত স্বরে বলল, সেই সঙ্গে আমার ঘড়িটাও গেছে বোধ হয়। সরোজ হঠাৎ কোনো জবাব দিতে পারল না, চোর যেন হাতে নাতে ধরা পড়েছে। অসিত জ্বালা ভরা কণ্ঠে বলতে লাগলো, ছি 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 ছি, তোমার এমন হীন প্রবৃত্তি হবে ভাবতেও পারিনি। এর চেয়ে তুমি আমার কাছে ধার চাইলে না কেন? নিজের হাতে না থাকতো আর 5 জনের কাছ থেকে চেয়ে চিনতে ভিক্ষে করে দিতাম। কত সময় তাও তো দিয়েছি, তুমি তার খুব শোধ নিলে। এমন নেমুখারাম আমি আর জীবনে দেখিনি। সরোজের স্ত্রী পুত্রের সামনেই অসিত আরো কড়া কড়া কথা বলতে লাগলো বন্ধুকে। নির্মলা মুখ নিচু করে রইল, কেবল হাবুল ফিরে ফিরে তাকাতে লাগলো। অসিত বলল, কোন দোকানে বিক্রি করেছ, ঠিকানাটা দাও আমাকে, আমি নিজে গিয়ে টাকা দিয়ে কিনে নেব। একজনের প্রেজেন্ট করা জিনিস, ছি 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 ছি। কিন্তু সরোজ কিছুতেই ঠিকানা দিল না, শুধু বলল, আমি নিজেই গিয়ে দিয়ে আসব, তোমার ঘড়ি যায়নি। অসিত বলল, তোমার কথায় আমার আর বিশ্বাস নেই, তুমি যা ফিরিয়ে দেবে তা আমার জানা আছে। চোর, নেমুখারাম, বাটপাড় কোথাকার। গালাগালে সমস্ত পুঁজি উজাড় করে দিয়ে অসিত উল্কার মতো জ্বলতে জ্বলতে বন্ধুর ঘর থেকে বেরিয়ে এলো। সরোজ আর তার স্ত্রী নিষ্পন্দ ঠান্ডা পাথরের মতো রইল স্থির হয়ে। খানিকটা পথ চলে এসেছে, হঠাৎই পিছন থেকে শুনতে পেল অসিত, কাকা বাবু, ও কাকা বাবু। অসিত মুখ ফিরিয়ে দেখল সরোজের ছেলে, ঠিক অবিকল তার একটি সংক্ষিপ্ত সংস্করণ। পরনে পুরনো একটা প্যান্ট, গায়ে জামা নেই, পা দুটি খালি। অসিত মুখ খিচিয়ে বলল, কি রে চোরের বেটা? চোরের বেটা চোর, লজেন্স চাই তোমার? বিস্কুট চাই না? এসো দিচ্ছি। কিন্তু এসব প্রশ্নের জবাব না দিয়ে হাবুল অসিতের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, কাকা বাবু, ও কাকা বাবু, বাবা বুঝি তোমার ঘড়ি কেড়ে নিয়েছে, তাই রাগ করেছো তুমি? অসিত বলল, নিয়েছেই তো। হাবুল বলল, আমি ঘড়ি নিয়ে এসেছি কাকা বাবু। অসিত উল্লসিত হয়ে উঠল, বলল, তাই নাকি? তাহলে ঘড়িটা বাড়িতেই লুকিয়ে রেখেছিল সরোজ? গালাগালি খেয়ে চৈতন্য হয়েছে, থানা পুলিশ কেলেঙ্কারির ভয়ে ফেরত পাঠিয়েছে ছেলের হাত দিয়ে। অসিত হাত পেতে বলল, কই
দেখি। হাবুল হেসে ছোট্ট মুঠি খুলে সবুজ রঙের ছোট্ট একটি জাপানি খেলনা রিস্টওয়াচ বের করে অসিতের হাতে দিয়ে বলল, মা সেদিন আমাকে কিনে দিয়েছিল, আমার ঘড়িটা তোমাকে দিয়ে দিলুম কাকা বাবু, তুমি নাও। বাবাকে আর বকো না কেমন? হাবুলের সুন্দর ছোট্ট মুখখানির দিকে মুহূর্তকাল তাকিয়ে রইল অসিত। তারপর আস্তে আস্তে বলল, না আর বকবো না। মুখ ফিরিয়ে দ্রুত পায়ে বড় রাস্তার দিকে চলতে লাগলো অসিত। মাছ ধরতে হবে। হাবুলের ঘড়িটা ওর হাতের মুঠিতেই রয়ে গেছে। মুঠি খুলে সেই খেলনা ঘড়িটার দিকে একবার তাকালো অসিত, তারপর আস্তে আস্তে সেটিকে পকেটে রাখলো। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প ঘড়ি। ছোট্ট হাবুলের জন্য মনটা বেদনায় টনটন করে উঠল। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো কমেন্ট বক্সে তা আমাকে অবশ্যই জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।